আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়টি খুবই স্পর্শকাতর, খুবই গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে খুবই বিপজ্জনক একটি বিষয় নিয়ে। তাই অনুরোধ, দয়া করে শেষ পর্যন্ত শুনবেন। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় এক ধরনের আতঙ্ক, গুঞ্জন এবং সন্দেহ ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন বাংলাদেশ সীমান্ত ঘেঁষা জেলাগুলিতে জামায়াতে ইসলামী ও তার সহযোগী শক্তির উত্থান পশ্চিমবঙ্গের ভোটে প্রভাব ফেলতে পারে। আবার কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইসলামী ভোট ব্যাংকের রাজনীতি করেন। তার নিজের কথায়, যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, এটা তার রাজনীতির মূল মন্ত্র। আর এই রাজনীতি তাকে ইসলামী মৌলবাদী রাজনীতির প্রিয় পাত্র, কাছের মানুষ করে তুলেছে। মৌলবাদী শক্তির প্রতি এই নরম মনোভাব যে প্রশ্রয় দিচ্ছে রাজ্যের একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠনে, সেটাও আজ নতুন করে বলার কোনো বিষয় নয়। আর এই সব কিছুর যোগসূত্র মিলে স্থানীয়ভাবে একটা আশঙ্কা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে, যে ভোটের দিন সীমান্ত এলাকাগুলোতে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশি মৌলবাদী শক্তি ও দুষ্কৃতীরা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে গোলমাল সৃষ্টি, ভয় দেখানো, এমনকি নাশকতার চেষ্টাও করতে পারে। প্রশ্ন ওঠে এই সব আশঙ্কার মধ্যে কতটা তথ্য, কতটা রাজনৈতিক প্রচার, আর কতটা মানুষের সত্যিকারের ভয়ের জায়গা। আজ আমরা সেই বিষয়টাই ঠান্ডা মাথায় বুঝে নেয়ার চেষ্টা করব। কারণ রাজনীতি নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু তথ্য যাচাই ছাড়া বড় সিদ্ধান্তে পৌঁছে গেলে সত্যি ভুল বার্তা ছড়িয়ে যেতে পারে। আবার এটাও ঠিক যে বাস্তবতা থেকে চোখ ফিরিয়ে রাখাটাও উচিত নয়। চোখ বুজে থাকলে প্রলয় থেমে যায় না। আলোচনার প্রথমেই আসি সেই বৈঠকের কথায়, যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে। কলকাতায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর শীর্ষ কর্তাদের, সেখানে আধা সামরিক বাহিনীর সমস্ত সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি ইত্যাদি যত আধা সামরিক সংস্থা আছে, তাদের সব বাহিনীর শীর্ষ কর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে 3 দিন আগে 18 এপ্রিল। এবং প্রকাশ্য রিপোর্ট অনুযায়ী সেই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সীমান্ত নিরাপত্তা সমেত সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা, বাহিনী মোতায়েন করা এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয়কে আরও জোরদার করা। এই বৈঠকে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি এবং আইটিবিপির উচ্চপদস্থ কর্তারা অংশ নেন বলে রিপোর্ট এসেছে। নিশ্চিতভাবেই এটি একটি নজিরবিহীন সমন্বয় বৈঠক, যা কোনো রাজ্যের নির্বাচনী ইতিহাসের ইতিপূর্বে হয়নি। একটু ভুল বললাম, হয়েছে, সেটা হচ্ছে একমাত্র কাশ্মীরের ক্ষেত্রে। তার মানে পশ্চিমবঙ্গ আর কাশ্মীর নিরাপত্তার দিক থেকে একই বিপজ্জনক জায়গায় কি দাঁড়িয়ে আছে। না, একই সঙ্গে এটাও সত্যি, প্রকাশ্য রিপোর্টে কোথাও স্পষ্টভাবে বলা হয়নি যে এই বৈঠক বিশেষ করে বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা এসে পশ্চিমবঙ্গে হামলা করবে এই নির্দিষ্ট ইনপুটের জন্য ডাকা হয়েছিল, এটা বলা হয়নি।
যদিও গোয়েন্দা সূত্র থেকে এমন সম্ভাবনার কথা যে জানা যায় না এমন নয়। এখানেই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আর নির্দিষ্ট বিদেশি ষড়যন্ত্র প্রমাণিত হওয়া এই দুটো এক জিনিস নয়। তবে ভৌগোলিক ও রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গের সঙ্গে অন্য রাজ্যের তুলনা চলে না। বিশেষ করে এবারের ভোটে উত্তাপ এমনই প্রচণ্ড যে নিরাপত্তার বাড়তি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বাহিনী। সেই দৃষ্টিতে নির্বাচনের আগে এই রাজ্যে সিএপিএফ এর সমন্বয় বৈঠক হওয়া কোনোভাবেই অস্বাভাবিক নয়। সুতরাং শুধু বৈঠক হয়েছে বলেই ধরে নেওয়া যাবে না যে সীমান্ত পারের কোনো প্রমাণিত সন্ত্রাসী অভিযান চিহ্নিত হয়ে গেছে। যদিও গোয়েন্দা সূত্র এমন সম্ভাবনার কথা কিন্তু অস্বীকার করছে না, আর সেইটাই হচ্ছে দুশ্চিন্তার বিষয়। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের সংসদীয় নির্বাচনে ভারতের সঙ্গে সীমান্ত জুড়ে বাংলাদেশি যে সমস্ত এলাকা, সেখানে কট্টরপন্থী ইসলামী দল জামাতে ইসলামীর ব্যাপক সাফল্যের পর ভারতের গোয়েন্দা সংস্থাগুলো নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে। ফেব্রুয়ারির বাংলাদেশ নির্বাচনে এমন বেশ কিছু রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে সীমান্ত ঘেঁষা অনেক এলাকায়, মানে বেশিরভাগ এলাকাতেই জামাতে ইসলামী এবং তার বন্ধুরা, মিত্ররা তার মিত্ররা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। কিছু বিশ্লেষণে খুলনা, রংপুর ও রাজশাহীর মতো অঞ্চলে জামাত সমর্থিত শক্তির প্রচণ্ড ভালো ফলাফলের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আর এটাই ভারতের দৃষ্টিতে উদ্বেগের কারণ এই অঞ্চলগুলির ভৌগোলিক নৈকট্য পশ্চিমবঙ্গের সঙ্গে সরাসরি যুক্ত, আর এখান থেকে সীমান্তবাসী ভয় পাচ্ছে। সীমান্তে বাসীর এই ভয়কে একেবারে উড়িয়ে দেয়া যায় না, কারণ সীমান্তের ওপারে যদি এমন রাজনৈতিক শক্তিশালী হয় যাদের নিয়ে নিরাপত্তা সংক্রান্ত বিতর্ক আগে থেকেই আছে, তবে পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চলের মানুষ চিন্তিত হবেন, এটাই স্বাভাবিক। বিশেষ করে যেখানে অনুপ্রবেশ, জাল নথি, পাচার এবং ধর্মীয় মেরুকরণ এই সব ইস্যু বহু বছর ধরে রাজনীতির অংশ হয়ে আছে এই পশ্চিমবঙ্গে। আর এই ন্যারেটিভকে তার রাজনৈতিক ইস্যু তৈরি করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সম্মুখ সমরে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এখানে একটা সীমারেখা টানা দরকার। সীমান্তবর্তী আসনে জামাতের সাফল্য হয়েছে, এটি এক ধরনের রাজনৈতিক বাস্তবতা অবশ্যই, কিন্তু সেই সাফল্য থেকে সরাসরি এই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া যে তারা বা তাদের মদতপ্রাপ্ত মৌলবাদী শক্তি পশ্চিমবঙ্গে ভোটের দিন গোলমাল করবে, এটি এখনো প্রকাশ্য প্রমাণে প্রতিষ্ঠিত নয়। অর্থাৎ এখানে রিস্ক আছে, ফিয়ার আছে, সন্দেহ, সাসপিশন আছে, কিন্তু কনক্লুসিভ এভিডেন্স এখনো নেই। ইতিহাস কি বলে? ইতিহাস বলে কনক্লুসিভ এভিডেন্স সবসময় পাওয়া যায় না, যদিও ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। সুতরাং হাতে গরম প্রমাণ নেই বলে সব কিছু উড়িয়ে দেওয়াটা বোকামি। আর এটা এই জন্যেই আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, যার বিরুদ্ধে এই যে তুষ্টিকরণের রাজনীতি একটি ভয়ঙ্কর জায়গায় বাংলাকে, বঙ্গদেশকে, আমাদের পশ্চিমবঙ্গকে পৌঁছে দিয়েছে, এই অভিযোগ আছে। এবার আসি আরেকটি বড় অভিযোগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি জামাতিদের সরকার? এই ধরনের অভিযোগ কিন্তু প্রকাশ্যে উঠেছে
তার মুসলিম তোষণের রাজনীতির জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য she can go to any extent। তিনি যা খুশি করতে পারেন ক্ষমতায় টিকে থাকার জন্য। এই রাজনীতিটার জন্যেই আজকে এই অভিযোগটা উঠছে যে মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী থাকার সময় বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে সিপিএমের সহযোগিতায়, সিপিএম ক্ষমতায় টিকে আছে এদের সমর্থনের জোরে, এই অভিযোগ তুলে কাগজের বান্ডিল ছুঁড়ে মেরেছিলেন লোকসভার স্পিকারকে। সেই একই মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের মদদ দিয়ে এই রাজ্যে রাখার অভিযোগ উঠেছে। সিপিএম জমানার চেয়ে বড় অভিযোগ তার জমানার বিরুদ্ধে, মমতা ব্যানার্জির জমানার বিরুদ্ধে। তিনি এই রাজ্যকে জামাতের হাতে তুলে দিয়ে গ্রেটার ইসলামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন, এই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে একাধিকবার। শুধু শুভেন্দু অধিকারী নন, তৃণমূল কংগ্রেসের সরকারকে অনুপ্রবেশে মদতের অভিযোগে বিদ্ধ করেছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের আর কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এমনকি কাশ্মীরের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পর্যন্ত এই অভিযোগ কোনোদিন করেনি কোনো কেন্দ্রীয় সরকার। এই সমালোচনাকে রাজনৈতিক আক্রমণ বলে পাশ কাটালে ভুল হবে। বঙ্গের সাধারণ মানুষদের জিজ্ঞেস করুন, তারাও কেউ বলছেন তোষণের রাজনীতি চলছে, কেউ বলছেন সীমান্তে অনুপ্রবেশ চলুক, এটাই চান মমতা ব্যানার্জি। তাই অনুপ্রবেশ ঠেকাতে বেড়া দেওয়ার জন্য জমি দিতে চান না তিনি বিএসএফকে, এমনকি আদালতের নির্দেশ সত্ত্বেও। কেউ বলছেন সংখ্যালঘুরা আন্দোলনের নামে দেশের সম্পত্তি ধ্বংস করলেও ভোট ব্যাংকের মুখ চেয়ে কড়া পদক্ষেপ নেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী। ওয়াকফ বোর্ড নিয়ে আন্দোলন হিংসাত্মক হয়ে উঠলে দুটো মানুষ, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, তাদেরকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে হত্যা করা হলো। তারপরেও তিনি মৌন থাকেন। ছুটে আসতে হয় এনআইএকে, রাজ্যের পুলিশকে তিনি নিষ্ক্রিয় করে রেখেছেন স্বার্থ চরিতার্থ করতে। অর্থাৎ মমতার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যে যারা বলেন তারা তলিয়ে দেখেন না। পশ্চিমবঙ্গে বাংলাদেশ যোগ থাকা জঙ্গি নেটওয়ার্ক, মডিউল বা র্যাডিক্যাল সংগঠনের ছায়া নিয়ে অতীতে বহু তদন্ত হয়েছে। বর্ধমান বিস্ফোরণ থেকে শুরু করে নানা সময়ে জেএমবি যোগ বা বাংলাদেশি লিঙ্কের কথা উঠে এসেছে। আর এই ব্যাপারে উঠে এসেছে রাজ্য পুলিশের অকর্মণ্যতা। বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে, নিজের ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখতেই মমতার নির্দেশে পুলিশ এসব বিষয়ে কোনো তদন্ত করে না, কোনো ব্যবস্থা নেয় না। তাই কেউ যদি বলেন সীমান্ত সংলগ্ন নিরাপত্তা ঝুঁকি বাস্তব, সেটা অমূলক কথা নয়, বরং তার যথেষ্ট সম্ভাবনা আছে। এবার আসা যাক 2021 সালের একটি বহু শোনা অভিযোগ। বাংলাদেশিরা এসে ভোট দিয়ে গেছে সীমান্তবর্তী মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনার বিস্তৃত অঞ্চলে। এসব অঞ্চলের বহু ভোটার ভারত ও বাংলাদেশ দুদেশেরই ভোটার লিস্টে নাম তুলে রয়েছে। এই সংখ্যা কয়েক লক্ষ, এমনকি কোটি পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। নির্বাচন কমিশনের এসআইআরে এই ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কায় মমতা ব্যানার্জি মরণপণ লড়াইতে নেমেছেন কমিশনের বিরুদ্ধে। সারা ভারতের সব জায়গায় এসআইআর নির্বিঘ্নে শেষ হলো, মানে যেখানে যেখানে শুরু হয়েছে যে রাজ্যগুলোতে, সেখানে শেষ হলেও নির্বিঘ্নে। পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি সেটা এই প্রতিবেদনে নতুন করে বলার প্রয়োজন নেই। এই ঘটনাতেই বোঝা যায় গণতন্ত্র এই রাজ্যে কিভাবে শ্মশানতন্ত্রে পরিণত হয়েছে। ভুয়ো ভোটার, ডুপ্লিকেট, ট্রিপ্লিকেট, এমনকি এমন খবরও পাওয়া গেছে 39 জায়গায় এক ভোটারের নাম আছে।
এই ভোটার তালিকায় বেআইনি অনুপ্রবেশকারীর নাম, এগুলো নিয়ে বিরোধীরা বহুবার অভিযোগ তুলেছে। এই ধারাবাহিকতায় উঠে এসেছে 2021 সালে বিধানসভা নির্বাচনে বাংলাদেশি নাগরিকদের সংগঠিতভাবে ভারতে ঢুকে ভোট দিয়ে যাওয়ার অভিযোগ। যে অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দেওয়াটা কিন্তু কষ্টকর। স্থানীয় মানুষ বলবে কিভাবে অনুপ্রবেশকারীরা রাজ্য সরকারের মদতে এই রাজ্যের ভোটে অংশ নেয়। এবার আসি মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ঘটনার কথায়। এই ঘটনা নিয়ে মানুষের আবেগ খুব স্বাভাবিক। প্রকাশ্য রিপোর্টে এসেছে হিংসার মধ্যে হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাস নিহত হন। বহু গ্রেপ্তার হয়, বহু নয়, 13 জনকে এর মধ্যে গ্রেপ্তার করা হয় এবং ঘটনাটি বড় আইন শৃঙ্খলা সংকটে পরিণত হয়েছিল। পরে বিচার প্রক্রিয়ায় 13 জন দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। কিন্তু ঘটনার ব্যাপ্তি বিচার করলে এই সাজা খুবই সামান্য। তৃণমূল কংগ্রেসের যে নেতারা ওয়াকফ সংশোধন আইনের বিরুদ্ধে পাবলিককে খেপিয়েছিল, তাদের বিচারের যা বলেছিল যে পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন চালু করতে দেয়া হবে না, এই খেপিয়ে তোলার উস্কানি দাতাদের অন্যতম ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কিন্তু তার বিচার কে করবে? এবং বহু তৃণমূল নেতাকে বিচারের আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ ঘটনা বাস্তব, মৃত্যু বাস্তব এবং তা অত্যন্ত উদ্বেগজনক। কিন্তু আসল অপরাধীদের বেশিরভাগকে পুলিশ ধরেনি, কারণ তারা তৃণমূল কংগ্রেসের নেতা। স্থানীয় মানুষরা বলেন সেদিনের হিংস্র আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল বাংলাদেশি মৌলবাদী দুষ্কৃতীরাও। ঘটনার পর তারা পালিয়ে যায় বাংলাদেশে। স্থানীয় সূত্রে আরও জানা যায় এই হামলার নেতৃত্বে ছিল সীমান্তের ওপারের দুষ্কৃতীরা। কিছু গোয়েন্দা সূত্র ভিত্তিক রিপোর্টেও তার উল্লেখ আছে। সীমান্তের দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গ সংবাদ পত্রিকা এই ঘটনার যে রিপোর্ট দিয়েছিল তখন, সেটা একবার শুনুন, তাদের ভাষায় পড়ছি। বাংলাদেশি মৌলবাদী সংগঠনগুলি এই গণ্ডগোল পাকিয়েছে বলে অভিযোগ। আমার কথা নয়, উত্তরবঙ্গ সংবাদের তাদের সাংবাদিক লিখছেন। মূলত জামাতুল মুজাহিদিন বাংলাদেশ মানে জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিম মুর্শিদাবাদের অশান্তির পেছনে বলে নবান্নে রিপোর্ট দিয়েছে। কারা রিপোর্ট দিয়েছে? রাজ্য গোয়েন্দা দপ্তর, কেন্দ্রীয় গোয়েন্দারা নয়, রাজ্য গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে। বাংলাদেশের জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিম এবিটি, তারা এই গণ্ডগোল করেছিল। তারা সেদিনের হিংসার পেছনে, অশান্তির পেছনে বলে নবান্নে রিপোর্ট দিয়েছে। বিএসএফের গোয়েন্দারাও প্রায় একই রকম রিপোর্ট দিয়েছে এই আধা সামরিক বাহিনীর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজির কাছে। বিএসএফও তাই বলেছে। রিপোর্ট অনুযায়ী গত কয়েকদিন ধরে বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটেছে মৌলবাদীদের। বেশ কিছুদিন ধরেই এ রাজ্যে গোলমাল পাকানোর ছক ছিল তাদের। ওয়াকফ আইনের বিরুদ্ধে কিছু লোকের অসন্তোষে এই মৌলবাদীরা হাতে অস্ত্র পেয়ে যায়, স্থানীয়দের উস্কে অশান্তি পাকায়। বিএসএফের রিপোর্টে মূলত নিশানা করা হয়েছে জেএমবির দিকে। শুনলেন, আমার কথা নয়, এ সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট। আবার কিছু রিপোর্টে দেশের অভ্যন্তরের একাধিক কট্টরপন্থী সংগঠনের ওই জেএমবি আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও এসেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভোটের দিন কি সীমান্ত পারের লোক এসে গোলমাল করতে পারে? 2025 সালের শামসেরগঞ্জের ঘটনা দেখলে এমন সম্ভাবনা কি আদৌ অবাস্তব বলে মনে হয় আপনার? নাকি মনে হয় এটা খুবই বাস্তব? কারণ সীমান্ত এলাকা মানেই শুধু আন্তর্জাতিক কাঁটাতার নয়, সেখানে রয়েছে আত্মীয়তার সম্পর্ক, চোরাপথ, অবৈধ চলাচল, পাচার চক্র, রাজনৈতিক উত্তেজনা এবং অনেক সময় গুজবের দ্রুত বিস্তার। কিন্তু গুজব যে সবটা থাকে না, জল্পনার দ্রুত বিস্তার। জল্পনার মধ্যে
সব যে কল্পনা থাকে তা নয়। নির্বাচনের সময় এই সব ফ্যাক্টর একসঙ্গে কাজ করলে ভয় এবং অস্থিরতা বেড়ে যায়। এখানে গোয়েন্দা সতর্কতা আছে, প্রশাসনিক প্রস্তুতি আছে, রাজনৈতিক সন্দেহ আছে, আর রাজনৈতিক নেতাদের তাদের কৌশল আছে। এই সম্ভাব্য ঝুঁকির মোকাবিলা করার জন্যেই সমস্ত নিরাপত্তা বাহিনীর ডাইরেক্টর জেনারেলরা জরুরি বৈঠকে বসেছেন। সেই বৈঠকে সন্ত্রাসীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। শেষ করি আলোচনা। এই মুহূর্তে যা বলা যায় তা হলো, বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কিছু এলাকায় জামাত, এবিটি ও তাদের জোটের উত্থান ভারতের জন্য নতুন নিরাপত্তা চিন্তা তৈরি করেছে। পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর উচ্চ পর্যায়ের সমন্বয় ও প্রস্তুতি সেই উদ্বেগের একটি প্রাতিষ্ঠানিক প্রতিফলন। পশ্চিমবঙ্গে জঙ্গি যোগ, অনুপ্রবেশ ও মৌলবাদী নেটওয়ার্ক নিয়ে অতীতে বহু তদন্তের নজির আছে, আর এই কারণেই আমাদের সতর্ক থাকতে হবে, কিন্তু উত্তেজিত নয়, ভয় পেয়ে ঘরে থাকা নয়। এবারের নির্বাচনের সুরক্ষা ব্যবস্থা এতটাই কড়া, বুঝতেই পারছেন যে সমস্ত ডিজিদের নিয়ে এইরকম বৈঠক ভোটের সময় কোনো রাজ্যে হয় না, যেটা পশ্চিমবঙ্গ হচ্ছে। সুতরাং নির্বাচনের সুরক্ষা ব্যবস্থা এতটাই কড়া যে সাধারণ মানুষ নিশ্চিন্তে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। তবু এই প্রতিবেদন করার কারণ মানুষকে জানানো যে কী ষড়যন্ত্র চলছে দেশে। সীমান্তের মানুষ ভয় পাচ্ছেন, এটাকে সম্মান করতে হবে। প্রশাসনকে কড়া নজরদারি রাখতে হবে, কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার মধ্যে বাস্তব সমন্বয় করতে হবে। আর রাজনৈতিক দলগুলোকেও বুঝতে হবে সীমান্ত নিরাপত্তার মতো গুরুতর বিষয় শুধু ভোটের স্লোগান নয়, মানুষের জীবন মরণের প্রশ্ন। ক্ষমতা আঁকড়ে রাখার জন্য মানুষের জীবন, দেশের সুরক্ষা বিপন্ন করবেন না দয়া করে। যারা ক্ষমতায় আছেন তাদের উদ্দেশ্যে বলছি। শেষে একটাই কথা, উদ্বেগের কারণ আছে, সতর্কতার প্রয়োজন আছে, কিন্তু ভয়কে জয় করে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। ক্ষুদ্র স্বার্থের জন্য দেশের বৃহত্তর স্বার্থকে, দেশের সার্বভৌমত্বকে, দেশের মানুষের শান্তি নিরাপত্তাকে যারা বিসর্জন দিতে চায় তাদের যথাযোগ্য শাস্তি দিন। আপাতত এখানেই রাখছি।